আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে আশঙ্কা তারেক রহমানের। ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের এক থাকার আহ্বান। ক্ষমতায় গেলে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াতে ইসলামী, দলটির আমিরের প্রতিশ্রুতি। ঐতিহাসিক একটি নির্বাচন উপহার দিতে দৃশ্যমান ও অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে ইসি। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে সিইসি নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশ সংঘাতের দিকে যাবে, সেমিনারে রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য। পিআর পদ্ধতি নিয়ে কর্মসূচি দেয়া ষড়যন্ত্র। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক কম, অভিযোগ দেবপ্রিয় ভট্টাচার্যের। স্বাধীন ও শক্তিশালী মানবাধিকার কমিশনের দাবি। এবং আর্থিক খাতের মাফিয়ারা অর্থনীতিকে ধ্বংস করেছে, অভিযোগ বক্তাদের। অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা সিপিডির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। গণতান্ত্রিক সব শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গুপ্ত স্বৈরাচারের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে সব ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল ধর্ম দিয়ে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে মানুষ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীর মিলন মেলায় পরিণত হয় জেলা টাউন হল প্রাঙ্গণ। উৎসব মুখর পরিবেশে সম্মেলনে যোগ দেন কুমিল্লার সর্বস্তরের বিএনপি নেতাকর্মী। স্থানীয় নেতারা জানান, দুঃসময়ে যেমন নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও সেই ঐক্য ধরে রেখে দেশবিরোধী সব ষড়যন্ত্রকে মোকাবেলা করবে বিএনপি। বিশেষ অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, একটি দল ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে মানুষ। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারকে যেমন সবাই ঐক্যবদ্ধভাবে বিদায় করেছে, এখন দেশ পুনর্গঠনে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাহলে এখন কি? দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ হতে না পারলে দেশ গুপ্ত স্বৈরাচারের কবলে পড়বে, গণতান্ত্রিক শক্তিকে এক হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। জনগণই বিএনপির রাজনীতির শক্তি বলে জানান তারেক রহমান। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী কাকরাইলে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি বলেন, ক্ষমতায় গেলে 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। খায়রুল ইসলামের রিপোর্ট।
রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বার্ষিক কাউন্সিল অধিবেশন আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এতে অংশ নেয় সংগঠনটির নেতাকর্মী সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। ডিপ্লোমা এবং বেস ইঞ্জিনিয়ারদেরকে একই টেবিলে বসাইছি। এ সময় জামায়াতের নেতারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন হলেই শান্তি আসবে না, এজন্য দরকার ইসলামী শাসন ব্যবস্থা চালু করা। বাস্তব জীবনে যদি আমরা সেই ইসলামের চরিত্রকে প্রকাশ করতে পারি, অবশ্যই আমাদের দিন খুব তাড়াতাড়ি বিজয় হবে ইনশাল্লাহ। এ সময় দলটির আমির বলেন, ক্ষমতায় গেলে 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন বানাবে জামায়াত ইসলামী। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন প্রথম কাজ হবে জানিয়ে ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। যারা এই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবেন। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। বিপক্ষে গেলেও সাংবাদিকদের সৎ সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়ার কথাও জানান জামায়াতের আমির। সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন, কালোকে কালো বলবেন, সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে ঐতিহাসিক একটি নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে তিনি জানান, বর্তমান কমিশনের উপর পূর্ণ আস্থা আছে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার। জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইন মেনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এতে সারা দেশের নির্বাচন কর্মকর্তারা তাদের নির্বাচনী কাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নির্বাচন কমিশনাররাও সুষ্ঠু নির্বাচন আয়োজনে দিক নির্দেশনা দেন সম্মেলনে। অনুষ্ঠানে অতীতের যে কোনো সময়ের চেয়ে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ইসি সচিব আক্তার আহমেদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। নির্বাচন কমিশনাররা বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে জানিয়ে তারা বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে হবে। তো যেসব কারণে জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি। আমরা কোন রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারোর পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। এ সময় বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে বিধায় নানা চাপ থাকার কথাও উল্লেখ করেন সিইসি। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরে থেকে বোঝার কোনো ভয় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। সম্মেলনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানায় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
২৪ গণ অভ্যুত্থানের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন ধারার রাজনীতির সূচনা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সংসদ ভবন এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে আমির খসরু বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি জেলায় স্পোর্টস একাডেমি গড়ে তুলবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই গদবাঁধা রাজনীতি এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু আগামী একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে। বিএনপি নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেছে বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ নেতৃত্ব দেন। অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টারি দলের নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো চ্যালোরি 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, অর্থনৈতিক, রাজনৈতিক নানা দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন না হলে দেশ সংঘাতের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনা চলাকালীন সময়ে নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে রাজপথে কর্মসূচি দেয়া রাজনৈতিক ষড়যন্ত্র। রাজধানীতে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর স্কার্টনে বিআইএসএস মিলনায়তনে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ডায়াস আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন, 24 পরবর্তী বাংলাদেশে জনগণের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা সৃষ্টি হলেও একটি মহল তা বানচালের ষড়যন্ত্র করছে। এখন একদম শেষ সময়ে আপনারা পিআর নিয়ে আন্দোলন শুরু করেছেন, এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। নিম্নকক্ষে পিআর এর কোনো বাস্তবতা নেই, উচ্চ কক্ষের পিআর এর ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐকমত্যের জায়গায় যেতে পারি। অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে কয়েকটি রাজনৈতিক দল ক্রমাগত বিভিন্ন দাবি দাওয়া সামনে আনছেন, যা নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা বলেও মন্তব্য করেন অনেক নেতা। যে কদিন আমাদের হাতে আছে, একটা স্পেশাল কনস্টিটিউশন অর্ডার যদি নাও দেয়, তাহলে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে আমরা গণভোটে তো যেতে পারি। গণভোটে গেলে জুলাই সনদের স্বীকৃতি হয়, বাকি যতগুলো ব্যাপার আমাদের এগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে। অভ্যুত্থান পরবর্তী দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত না করলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতা আমির খসরু। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। সেমিনারে এনসিপি এবং ইসলামী দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও জাতীয় মানবাধিকার কমিশন গঠন না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক কম। আর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল সংস্থাকে সংস্কার করতে হবে। এ সময় স্বাধীন ও শক্তিশালী মানবাধিকার কমিশনের দাবি জানান বক্তারা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর নতুন প্রস্তাবিত খসড়া নিয়ে নাগরিক সংলাপ। বাংলাদেশ রিফর্ম ওয়াচ আয়োজিত সংলাপে বিভিন্ন অসঙ্গতি ও সুপারিশ তুলে ধরেন অংশীজনরা। নারী মানুষ এটা একটা তারা ভাবে নাই, এবং কমিশনও সেটা ভাবে না, বর্তমান সরকারও ভাবে না। আগামী দিনে কতটুকু হবে সেটাও আমার চিন্তার বিষয়। কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন জবাবদিহিতার বাইরে না থাকে, এরকম একটি কমিশন হচ্ছে আমরা প্রত্যাশা করি। সংলাপে মানবাধিকার সনদকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে করার দাবি জানান বক্তারা। মূলত থাকবে রাষ্ট্র দ্বারা যেই লঙ্ঘনগুলো করা হয় সেগুলো দেখবে, এবং তৃতীয় পক্ষ যদি কোনো লঙ্ঘন করে রাষ্ট্র সেখানে কি ভূমিকা পালন করবে সেটা থাকবে। এই মানবাধিকার কমিশন মানবাধিকার সংরক্ষণ, মানবাধিকারের জন্য কোনো কার্যকর উদ্যোগই নিতে পারলেন না। এ সময় মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংস্কার ও শাস্তির দাবিও জানান বক্তারা। যে সোসাইটিকে একটা সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজের যে বাংলাদেশকে পরিণত করেছে যে সংস্থাগুলো, সেগুলো পরিবর্তন না হলে, সংস্কার না হলে আমাদের বাস্তব সংস্কারের লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না। সংলাপে মানবাধিকার কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই আমার বৈষম্য বিরোধী সরকার কেন একটা মানবাধিকার কমিশন করলো না? এত কমিশন হলো কিন্তু এইটা কেন হলো না? এবং এইটা যদি হতো তাহলে অন্যান্য যে কমিশনগুলো কাজ করেছে তাহলে তার ভিতরে একটা সমন্বয় হতে পারত। দেশের মানুষের মানবাধিকার নিশ্চিতে স্বাধীন ও শক্তিশালী মানবাধিকার কমিশনের দাবি অংশীজনদের। কমিশনের যে কার্যাবলী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হলে তা অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূতকরণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন আর কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার যোগ সাজসে আর্থিক খাতের মাফিয়ারা নির্বিচারে লুটপাট চালিয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। বসে পড়লে ব্যবসা বাণিজ্য, গ্রাহকদের আমানত ধ্বংস হয়ে যায়। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার নানা কৌশল নিয়ে কথা বলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিতার্কিকরা। পরিচালকদের যোগ সাজসে যে লুটপাটগুলো হয়, সেই লুটপাটগুলো কমবে কিনা। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মাফিয়াতন্ত্রের সমালোচনা করে বলেন, দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফিরে পাবেন কিনা তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। মাফিয়াই কমিউনিস্ট শাসনিক কোনো কাগজপত্র ছাড়াও কিন্তু আপনি ওভার টেলিফোনে চেয়ারম্যান বলে দিয়েছে এমডি সাহেবকে, এমডি সাহেব বলে দিয়েছে ব্রাঞ্চকে, সেখান থেকে কিন্তু সেখানে তার লোন হয়ে যেত, তার টাকা স্যাংশন হয়ে যেত। সুতরাং মাফিয়া ইকোনমিকে শাসন এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, আমি মনে করি বর্তমান যিনি গভর্নর আছেন সজ্জন ব্যক্তি, তার নেতৃত্বে ধীরে ধীরে সেগুলোর অবসান ঘটতে যাচ্ছে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বেশিরভাগ ব্যাংক তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। মৌলিক ভিত্তি মজবুত না হলে টাকা ছাপিয়ে ঋণ দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখা যায় না, উল্টো এতে মূল্যস্ফীতি বাড়ে। যখন এই নতুন গভর্নর আসলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেক দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু তাদেরকে মূলধন সহায়তা দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি, অনেকটাই তলাবিহীন ঝুড়ির মতো হয়ে গেছে। টাকা আপনি দিয়ে দিয়ে কিছুদূর হয়তো ডে টু ডে অ্যাক্টিভিটিস কিছুদিনের জন্য চালিয়ে রাখতে পারবেন, কিন্তু সেটার ভিত্তি ঠিক না হলে ওই ব্যাংক আসলে বন্ধ হয়ে যেতে কিংবা এটা খেলাপি হতে বাধ্য। মব সন্ত্রাসের সমালোচনা করে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ডক্টর ফাহমিদা খাতুন আরও বলেন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অর্থনীতিতে স্বস্তি ফিরবে না। প্রায় 7 কোটি টাকার ক্লাফি ঋণ আদায় সহজ হবে না বলেও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজনৈতিক বিবেচনায় যে কয়টি ব্যাংক দিয়েছে প্রত্যেকটি ব্যাংকের অবস্থা এখন নাজুক। কিভাবে এই 6-7 লক্ষ কোটি টাকা, যে টাকাটা এখনো পর্যন্ত ঋণ হয়ে বর্তমান ঋণ খেলাপি হয়ে রয়েছে, সেটা আদায় করবে, সেটি কিন্তু আমাদের এখনো পথনকশা আমরা এখনো পাইনি। অন্তর্বর্তীকালীন কিংবা ট্রানজিশন পিরিয়ডের সরকার যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে। অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পরিকল্পিত নানা অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসর অবস্থান করছে বলে জানান তিনি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে আমরা বিএনপি পরিবারের পক্ষে সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এর আগে ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা। ওই দোসরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে, বালুমহল, পাথর তোলা, নানা কাজের মধ্যে এরা ইনভলভ আছে। আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্বে থেকেও নির্বাচন নিয়ে বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের অভিযোগ দ্বিচারিতা বলে মনে করছে ইউনিভার্সিটি টিচার্স লিংক ইউটিএল। বিকেলে ডাকসু ভবনের সামনে নির্বাচন কেন্দ্রিক পর্যবেক্ষণ তুলে ধরে সংগঠনটি। এ সময় উদ্বেগ প্রকাশ করে ইউটিএল এর আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আত্তাউর রহমান বিশ্বাস বলেন, সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে হতাশাজনক বিবৃতি দিয়েছে। গণতন্ত্রে জয় পরাজয় স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, এই উপলব্ধি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ায়। আধিপত্যবাদী চিন্তা শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশকে সীমিত করে এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রক্রিয়াকে ব্যাহত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দল বা ব্যক্তির প্রতিষ্ঠান নয়, এটি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠান। ভারতের প্ররোচনায় পরিকল্পিতভাবে দেশের পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে টিএসসির রাজু চত্বরে সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অভিযোগ করা হয়। শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে এই চক্র বাঙালি অবাঙালি সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করছে এবং সেনাবাহিনী টহল গাড়িতে হামলা চালিয়ে সদস্যদের রক্তাক্ত করার মতো ঘটনা ঘটিয়েছে। তারা সরকারের নীরবতার তীব্র নিন্দা জানিয়ে ইউপিডিএফকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগে ইয়ানকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে 5 তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রাম। এর আওতায় আগামী 10 অক্টোবর পর্যন্ত নানান আয়োজনের মধ্য দিয়ে দেশি বিদেশি পর্যটক ও অতিথিদের সেবা দেবে প্রতিষ্ঠানটি। বিকেলে হোটেল কম্পাউন্ডে বেলুন ও পায়রা উড়িয়ে এই আনুষ্ঠানিকতার উদ্বোধন হয়। এ সময় আয়োজকরা জানান, 10 অক্টোবর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের অথেন্টিক খাবার নিয়ে প্রতিদিনই বুফে আয়োজন করবে রেডিসন। মূলত বৈশ্বিক ভিন্ন ভিন্ন স্বাদ যেন অতিথিরা একই ছাদের নিচে পান এবং দেশের পর্যটন শিল্পের সাথে বৈশ্বিক সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এমন আয়োজন। আয়োজনটিতে প্রতিষ্ঠানটির সিইও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নানা আয়োজনে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটন শিল্পকে ঘিরে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অর্থনীতি শক্ত অবস্থানে দাঁড়ালেও বাংলাদেশের অবস্থান দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন, অথচ পার্বত্য সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর, কক্সবাজার ও কুয়াকাটাকে ঘিরে গড়ে তোলা যায় শক্তিশালী পর্যটন অর্থনীতি। এজন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে তুলনামূলক কম রেটে ভ্রমণ খরচ নিশ্চিত করা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, আর তাতেই তলিয়ে গেছে রাঙামাটির অন্যতম আকর্ষণীয় ঝুলন্ত সেতু। একইভাবে পানির নিচে পলয়েল পর্যটন কেন্দ্রের হ্রদ তীরবর্তী বিনোদন স্পটও, ফলে থমকে গেছে রাঙামাটির পর্যটন খাত। অন্যান্য মৌসুমে এই সময় পর্যটকে মুখর থাকলেও এবার পর্যটক শূন্য। প্রায় 30,000 মানুষ জীবিকা নির্বাহ করেন এই খাত থেকে। পর্যটক না থাকায় এখন তারা বেকার সময় কাটাচ্ছেন। তো এটা খুব হতাশাজনক, এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য, এখন এখানে পানি, তার জন্য আমরা কি করবো, এখন চলে যাচ্ছি। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এখন আগের চেয়ে সাজানো, গোছানো ও নান্দনিক।
রহস্যময় আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ হর্টিকালচার পার্কের লেক ও ঝুলন্ত সেতু, মায়াবেনী লেক, দেবতা পুকুর, পরিবেশ বান্ধব মানিকছড়ি ডিসি পার্কও সম্প্রতি আকর্ষণ যোগ করেছে। আলুতিলা এবং এখানে আমাদের পার্ক, জেলা পরিষদের পার্ক, এটাকে আমরা একটা ওই কেবল কার দিয়ে করতে পারি কিনা এটাও পরিকল্পনা আছে আমাদের মধ্যে এখন। বান্দরবানে নয়নাবিরাম বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেক দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ভরা বর্ষার রূপ উপচে পড়ছে এই সময়ে। মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জলাভূমিতে এসে সময় কাটাচ্ছেন পর্যটকরা। জাদুকাটা থেকে মেঘালয়ের ভিউটা অনেক ভালো দেখা যায়। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিদের টানা না গেলে ঘুরে দাঁড়াবে না এ খাত। মিজান শাহজাহান, এটিএন বাংলা। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে প্রকৃত সুবিধাভোগীরা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের উচিত এই কর্মসূচির পরিধিগুলো বাড়িয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। মনির হোসেন তোপর রিপোর্ট। ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তবে অসহায় দরিদ্র মানুষরা যেখানে এই কর্মসূচির আওতায় ভাতা পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক প্রভাব এবং সঠিক তদারকির অভাবের কারণে অযোগ্য ব্যক্তিরা কোনো কোনো ক্ষেত্রে এই সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। এসডিজির যে 17টা লক্ষ্যমাত্রা রয়েছে তার মধ্যে ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া হচ্ছে অন্যতম। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তার বেশ কিছু প্রোগ্রামকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। যাদের উপকার পাওয়ার কথা বা সুবিধাভোগী হওয়ার কথা অনেক ক্ষেত্রেই স্বজনপ্রীতির কারণে বা বিভিন্ন কারণে সেই সুবিধাটা প্রকৃত সুফলভোগীরা পাচ্ছে না। তিনি বলেন, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ও সুশাসন নিশ্চিত করতে না পারায় এই কর্মসূচির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এবং আমরা অনেকাংশে দেখেছি যে একটি কার্ড পেতে বা একটা সুবিধাভোগী লোকের কার্ডটা নিশ্চিত করতে বা তালিকায় নামটা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা 5,000 থেকে 25,000 টাকা ঘুষ দিতে আমরা দেখেছি বা শুনেছি। সো এই জায়গাটাতে আমার মনে হয় সরকারকে যারা এই কাজটা করছে তাদের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলে প্রকৃত সুবিধাভোগীরা সঠিক সুবিধাটা পাবে এবং সরকারের সঠিক উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়ন হবে। সামাজিক সুরক্ষা খাতে দুর্নীতি ও অপব্যবহার বন্ধ করতে শক্তিশালী তদারকি ব্যবস্থা জোরদারের তাগিদ দেন এই বিশেষজ্ঞ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেখাও যত প্রতিভা তোমার স্লোগানে নোয়াখালী জেলা স্কুল প্রাঙ্গণে শুরু হলো শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের কুমিল্লা জোনের নোয়াখালী পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নোয়াখালী জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মীর হোসেন। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা সহ 6টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এই আঞ্চলিক পর্বে। 3 ধাপে আয়োজিত এই প্রতিযোগিতায় আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য রয়েছে 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। জাতীয় পর্যায়ে 3টি গ্রুপের সেরা অলরাউন্ডাররা প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে 1টি করে কম্পিউটার। এভাবে পর্যায়ক্রমে সারা দেশে 100টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ সালাম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এ সময় বক্তারা বলেন, মানব সভ্যতার বিকাশ ও সমিতির উন্নয়নের পাশাপাশি মানবিক ও মানসিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতি। সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়। এবারে খেলার খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনকে সামনে রেখে ৩ ক্যাটাগরি থেকে পরিচালক পদে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পরাগারমানের রিপোর্ট। বিসিবি মেতে উঠেছে নির্বাচনী কার্যক্রমে। ভোটাধিকার হারানোর শঙ্কায় থাকা ১৫টি ক্লাব আপিলের পর কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে। তাতে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ১৯১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। ক্রিকেটার নির্বাচকের পর এবার সংগঠকের ভূমিকায় আসার দৌড়ে নামলেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। পরিচালক পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন। ক্লাব সংগঠকদের ক্যাটাগরি 2 থেকে সর্বোচ্চ ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। ক্যাটাগরি 1-এ যেটা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে, সেখানে 25টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। ক্যাটাগরি 2-এ যেটা ক্লাব ভিত্তিক, সেখানে 32টি মনোনয়ন ফর্ম হয়েছে। ঢাকা বিভাগের জন্য 3টি, চট্টগ্রামে 5টি, খুলনায় 3টি, রাজশাহী বিভাগে 4টি, সিলেট বিভাগে 3টি, রংপুর বিভাগে 6টি এবং বরিশাল বিভাগে 1টি। সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই ক্যাটাগরিতে মনোনয়নপত্র কিনেছেন। এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম মনোনয়নপত্র নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এছাড়া সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও মনোনয়নপত্র নিয়েছেন। ক্যাটাগরি 3 থেকে মোট 3টি ফর্ম বিক্রি হয়েছে। তফসিল অনুযায়ী 28 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে মনোনয়ন। 1 অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আগামী 6 অক্টোবর রাজধানীর একটি হোটেলে হবে বিসিবির নির্বাচন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, আশঙ্কা তারেক রহমানের। ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের এক থাকার আহ্বান। ক্ষমতায় গেলে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াতে ইসলামী, দলটির আমিরের প্রতিশ্রুতি। ঐতিহাসিক একটি নির্বাচন উপহার দিতে দৃশ্যমান ও অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে ইসি। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে সিএসি নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশ সংঘাতের দিকে যাবে। সেমিনারে রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য। পিআর পদ্ধতি নিয়ে কর্মসূচি দেয়া ষড়যন্ত্র। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক কম, অভিযোগ দেবপ্রিয় ভট্টাচার্যের। স্বাধীন ও শক্তিশালী মানবাধিকার কমিশনের দাবি। এবং আর্থিক খাতের মাফিয়ারা অর্থনীতিকে ধ্বংস করেছে, অভিযোগ বক্তাদের। অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা সিপিডির। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।